পাড়া গাঁয়ের মাইনর স্কুল। মাঝে মাঝে ভিজিট করতে আসি। আর কোথাও থাকবার জায়গা নেই। হেডমাস্টার অবিনাশবাবুর ওখানেই উঠতে হয়। অবিনাশবাবুকে লাগেও ভালো। বছর 42 বয়স, একহারা চেহারা, বেশ ভাবুক লোক। বেশি গোলমাল ঝঞ্ঝাট পছন্দ করেন না। কাজেই জীবনের পথে বাধা ঠেলে অগ্রসর না হতে পেরে দেবলহাটি মাইনর স্কুলের প্রধান শিক্ষক রূপে 15 বছর কাটিয়ে দিলেন। এবং 15টা বছর যে আর এখানেই কাটাবেন তার সম্ভাবনা 16 আনার উপর 17 আনা। কার্তিক মাসের শেষ হেমন্ত সন্ধ্যা। স্কুলের বারান্দাতে ক্লাসরুমের দুখানা চেয়ার টেনে নিয়ে আমরা গল্প করছিলাম। সামনে একটা ছোট মাঠ, একপাশে একটা বড় তুঁত গাছ, একপারে একটা মজা পুকুর। সামনের কাঁচা রাস্তাটা গ্রামের বাজারের দিকে গিয়েছে। স্থানটা নির্জন। চায়ের কোনো ব্যবস্থা এখানে হওয়া সম্ভব নয় তা জানি। একটি গরিব ছাত্র হেডমাস্টারের বাসার থেকে পড়ে আর তার হাট বাজার করে। সে এসে দুটো রেকাবিতে ঘি মাখানো রুটি, আলু চচ্চড়ি ও গুড় রেখে গেল। আমি বললুম, অবিনাশবাবু, বেশ ঠান্ডা পড়েছে, বেশ গরম মুড়ি খাবার ইচ্ছে হচ্ছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সার্টেনলি। ওরে ও কানাই, শোন শোন, যা দেখি একবার গঙ্গার বইয়ের বাড়ি, আমার নাম করে বল গে দুটি গরম মুড়ি ভেজে দেয় এক্ষুনি। আমি বললুম, অভাবে চাল ভাজা। তারপর গল্পগুজবে আধ ঘন্টা কেটে গেল। অবিনাশবাবু কথা বলতে বলতে কেমন অন্যমনস্কভাবে মাঝে মাঝে বাঁ ধারের মজা পুকুরটার দিকে চাইছিলেন। হঠাৎ বললেন, মুড়ি আসুক, একটা গল্প বলি ততক্ষণ শুনুন ইন্সপেক্টর বাবু। এই রকম শীতের সন্ধ্যাতেই কথাটা মনে পড়ে। আপনাকে পেয়ে মনে এত আনন্দ হয়। এখানকার লোকজন দেখছেন তো, সব দোকানদার, লেখাপড়ার কোনো চর্চা নেই। ছেলে পিলেকে লেখাপড়া শেখায় এই জন্যে যে কোনো রকমে ঠাড়া পাত আর শুভঙ্করীটা শেষ করাতে পারলেই দাঁড়ি ধরাবে। কারোর সঙ্গে কথা বলে সুখ পাইনি। ঝাল মশলার দরের কথা কাহা তক আলোচনা করি বলুন? ভদ্র ঘরের ছেলে, না হয় এসে পড়েছি পেটের দায় এ পাণ্ডব বর্জিত দেশে, কিন্তু তা বলে মনটা তো কলেজের। 2-4 ক্লাস চোখে দেখেছিলাম তো, পড়াশোনা না হয় নাই করেছি। দেখলাম অবিনাশবাবু কলেজের দিনগুলোর কথা এখনো ভুলতে পারেননি। বেচারির জীবনে জাঁকজমক নেই, আত্মপ্রতিষ্ঠার দুরাশা নেই, সে সাহসও বোধ করি নেই। তার যা কিছু অভিজ্ঞতা, যা কিছু কর্মনৈপুণ্য, সবই এক অনাড়ম্বর সরল জীবনধারাকে আশ্রয় করে। কলেজের দিনগুলোতেই শহরের মুখ দেখেছিলেন। আড়ম্বর বা বিলাসিতা মনেরই বলুন বা দেহেরই বলুন, ওই কলেজের কটা বছরেই তার আরম্ভ ও শেষ। সেদিনগুলো যত দূরে গিয়ে পড়ছে রঙিন স্মৃতির প্রলেপ তাদের ওপর যে তত বিচিত্র ও মোহময় হয়ে পড়বে, এটা খুব স্বাভাবিক বটে। অবিনাশবাবু তামাক ধরিয়ে আমার হাতে দিয়ে আবার বলতে শুরু করলেন, হুগলি জেলার কোনো এক গ্রামে ছিল আমার মামার বাড়ি। আমি জিজ্ঞেস করলাম, ছিল কেন, এখন নেই? সে কথা পরে বলছি। না, এখন যে নেই ধরে নিতে পারেন। কেন যে নেই তার সঙ্গে গল্পের একটা সম্বন্ধ আছে। গল্পটা শুনলেই বুঝবেন। নমস্কার, আমি হিমাদ্রি। আমি সময়িতা। আর মাত্র কয়েকদিন, তারপরে প্যান্ডেলে প্যান্ডেলে শত শত মানুষের ভিড় জমবে। এবারের পুজোতেও হবে থিমের ছড়াছড়ি। আচ্ছা, ভেবে দেখুন তো, এবারের পুজোয় ভুন্ডুল মামার বাড়ি থিম হলে কেমন হয়? বুঝতে পারলেন না? চিন্তা নেই, আপনাদের এখনই নিয়ে যাচ্ছি ভুন্ডুল মামার বাড়ি। ঠিক ধরেছেন, গল্পকারের আজকের নিবেদন ভুন্ডুল মামার বাড়ি। আপনারা কি জানেন এই গল্পের রচয়িতা কে, অর্থাৎ এই গল্প কার? শুনতে থাকুন গল্পকারের এই নতুন নিবেদন ভুন্ডুল মামার বাড়ি। হুগলি জেলার কোনো এক গ্রামে আমার মামার বাড়ি ছিল।
ছেলেবেলায় যখন সর্বপ্রথম মায়ের সঙ্গে সেখানে যাই, তখন আমার বয়স বছর 5। আমাদের মামার বাড়ির পাড়ায় 8-9 ঘর ব্রাহ্মণের বাস, ঘেঁষাঘেঁষি বসতি। এক চালে আগুন লাগলে পাড়া শুদ্ধ পুড়ে যায় এমন অবস্থা। কোঠা বাড়ি ছিল কেবল আমার মামাদের, আর সব খড়ের ছাউনি। ছোট বড় 8 চালা ঘর। এ পাড়া থেকে ও পাড়া যাবার পথে একটা বড় আম কাঁঠালের বাগান, বন জঙ্গল, সজনে গাছ ও 2-1টা ডোবা। বন জঙ্গলের মধ্যে দিয়ে অনেক দূর গেলে তবে ও পাড়ার প্রথম বাড়িটা। সেই বন জঙ্গলের মধ্যে কাদের একটা কোঠা বাড়ি খানিকটা গাঁথা হচ্ছে। সেবার কিছুদিন থেকে চলে আসবার পর আবার যখন মামার বাড়ি গেলুম, তখন আমার 8 বছর। গ্রামটা অনেক দিন পরে দেখতে বেরিয়ে চোখে পড়ল, এ পাড়া ও ও পাড়ার মধ্যে বাঁদিকে ডোবার ধারের একটা জায়গা। একটু অবাক হয়ে গেলাম। ডোবার পাড়ের জঙ্গল অনেকটা কাটানো, কাদের একটা কোঠা বাড়ি খানিকটা গাঁথা অবস্থায় দাঁড়িয়ে। কিন্তু মনে হলো অনেক দিন গাঁথনির কাজ বন্ধ আছে, সে যে জন্যেই হোক। কারণ ভিটের গায়ে ও ঘরের মেঝেতে ছোট বড় ভাঁড় গাছ গজিয়েছে। চুন সুরকি মাখার ছোট খানাতে পর্যন্ত বনমূলের চারা। মনে পড়ল সেবার এসে বাড়িটা গাঁথা দেখেছিলুম, এখনো গাঁথা শেষ হয়নি তো। কারা বাড়ি তুলছে? ছুটে গিয়ে দিদিমাকে জিজ্ঞেস করলুম, কারা ওখানে বাড়ি করছে দিদিমা? কেউ আর এসে দেখে গিয়েছি, এখনো শেষ হয়নি। তোর এত কথাও মনে আছে? ও তো ভন্ডুল মামা বাড়ি করছে, এখানে তো থাকে না, তাই দেখাশোনার অভাবে গাঁথনি এগোচ্ছে না। আমার ভারী কৌতূহল হলো। সাগ্রহে বললুম, ভন্ডুল মামা কোথায় থাকে দিদিমা? ভন্ডুল মামা কে? ভন্ডুল রেলে চাকরি করে, লালমনির হাটে না কোথায়। আমাদের গাঁয়েই ছেলেবেলায় থাকতো, বাড়িঘর তো ছিল না। ও পাড়ায় মুকুজ্জে বাড়ির বাগনে, এখন চাকরি বাকরি করছে, ছেলেপুলে হয়েছে, একটা আস্তানা তো চাই, তাই টাকা পাঠিয়ে দেয়। মুকুজ্জেরা মিস্ত্রি লাগিয়ে ঘরদোর শুরু করে দিয়েছে, নিজে ছুটেতে এসে মাঝে মাঝে দেখাশুনো করে। আমি ছাড়বার পাত্র নই। বললুম, তবে বাড়ি কাঁথা হচ্ছে না কেন? মুকুজ্জেরা তো দেখলেই পারে। তাহা নয়, সব সময় তো টাকা পাঠাতে পারে না, যখন পাঠায় তখন মিস্ত্রি লাগানো হয়। কি জানি কেন সেই থেকে ভন্ডুল মামা ও তার আধ কাঁথা বাড়িটা আমার মনে একটা অদ্ভুত স্থান অধিকার করে রইল। রূপকথা রাজপুত্রের মতো এই ভন্ডুল মামা হয়ে রইলেন অবাস্তব, স্পর্শের অতীত, দর্শনের অতীত এক মানস রাজ্যের অধিবাসী। তার চাকরির স্থান লালমনিরহাট, মায়ে তার ছেলে মেয়ে শুদ্ধ। তার টাকা পাঠাবার ক্ষমতা বা অক্ষমতাও যেন কোথায় আমার ব্যক্তিগত সহানুভূতির বিষয়ভূতি হয়ে দাঁড়ালো। অথচ কেন এসব হলো তার কোনো ন্যায়সঙ্গত কারণ আজও মনের মধ্যে খুঁজে পাই না। কতবার দিদিমাদের চিলেকোঠার ছাদে শুয়ে দিদিমার মুখে রূপকথা শুনতে শুনতে অন্যমনস্ক মনে ভেবেছি, লালমনিরহাট থেকে ভন্ডুল মামা আবার কবে টাকা পাঠাবে বাড়ি গাঁথার জন্যে? না, এবার বোধহয় নিচে আসবে। মুকুজ্জেরা বোধহয় ভন্ডুল মামার টাকা চুরি করে, তাই ওদের হাতে আর টাকা দেবে না। ব্যঙ্গমা ব্যঙ্গমের গল্পের ফাঁকে দিদিমাকে কখনো বা জিজ্ঞেস করি, লালমনিরহাট কোথায় দিদিমা? দিদিমা অবাক হয়ে বলেন, লালমনিরহাট কেন? তাতে তোর হঠাৎ কি দরকার পড়লো?
তা কি জানি বাপু কোথায় লালমনির হাট। নে নে, গুমুস তো আমায় রেয়াই দে। রাত্রিরে এখন গিয়ে আমায় দুটো মোচা কুটে রাখতে হবে। ঠাকুর ঘরের বাসন বের করতে হবে। সৃষ্টির কাজ পড়ে রয়েছে। তোমায় নিয়ে সারা রাত গল্প করলে তো চলবে না আমার। আমি অপ্রতিভের সুরে বলতুম, না দিদিমা, গল্প বলো, যেও না। আচ্ছা, মন দিয়ে শুনছি। এরপরে আবার মামার বাড়ি গেলুম বছর 2 পরে। ওই 2 বছরের মধ্যে আমি কিন্তু ভন্ডুল মামার বাড়ির কথা ভুলে যাইনি। শীতের সন্ধ্যায় গোয়ালের সাঁজালের ধোঁয়ায় আমাদের পুকুর পাড়টা ভরে কুয়াশা হয়েছে বুঝি আজ। সেই দিকে চাইলেই আমার অমনি মনে পড়তো ভন্ডুল মামার সেই আত্মৈরি কোটা বাড়ির কথা। এমনি শ্যাওড়া বনে ঘেরা পুকুর পাড়ে এতদিনে কতটা গাঁচা হলো কে জানে। এতদিন নিশ্চয়ই ভন্ডুল মামা মুখুজ্জে বাড়ির টাকা পাঠিয়েছে। মামার বাড়িতে রাতে এসে পৌঁছালাম। সকালে ওই পথে বেড়াতে গিয়ে দেখি, ও মা, এ কি! ভন্ডুল মামার বাড়িটা যেমন তেমনই পড়ে আছে। 4-5 বছর আগে যতটা গাঁথা দেখে গিয়েছিলুম, গাঁথুনির কাজ তার বেশি আর একটুও এগোয়নি। বনে জঙ্গলে একেবারে ভর্তি। ইটের গাঁথুনির ফাঁকে বড় সত্যের বড় বড় চারা। আহা, ভন্ডুল মামা বোধ হয় টাকা পাঠাতে পারেনি আর। ভন্ডুল মামা সম্বন্ধে সেবার অনেক কথা শুনলুম। ভন্ডুল মামা লালমনির হাটে নেই, শান্তাহারে বদলি হয়েছে। তার এখন 2 ছেলে 2 মেয়ে। বড় ছেলেটি আমারই বয়সী। ভন্ডুল মামার মা সম্প্রতি মারা গিয়েছে। বড় ছেলেটির বইতে হবে সামনের চৈত্র মাসে। সেই সময় ওরা দেশে আসতে পারে। কিন্তু সেবার চৈত্র মাসের অনেক আগেই দেশে ফিরলুম। ভন্ডুল মামার সঙ্গে দেখার যোগাযোগ হয়ে উঠল না। বছর 3 পরে দোলের সময় মামার বাড়ি দোলের মেলা খুব বিখ্যাত। নানা জায়গা থেকে দোকান পছারের আমদানি হয়। আমি মায়ের কাছে আবদার শুরু করলুম, এবার আমি একা রেলে চড়ে মেলা দেখতে যাব মামার বাড়ি। আমায় একা ছেড়ে দিতে বাবার ভয়ানক আপত্তি। অবশেষে অনেক কান্নাকাটির পর তাকে রাজি করানো গেল। সারা পথ সে কি আনন্দ! একা টিকিট করে রেলে চড়ে মামার বাড়ি চলেছি। জীবনে এই সর্বপ্রথম একা বাড়ির বার হয়েছি। এই আনন্দেই সারা পথ আত্মহারা। কিন্তু এ সুখ সইল না। মামার বাড়ি স্টেশনে নেমেই কিরকম হোঁচট খেয়ে প্ল্যাটফর্মের কাঁকড়ের ওপর পড়ে গিয়ে আমার হাঁটু ক্ষত বিক্ষত হয়ে গেল। অতি কষ্টে মামার বাড়ি পৌঁছে বিছানা নিলুম। পরদিন সকালে উঠতে গিয়ে দেখি আর উঠতে পারিনি। 2 হাঁটুই বেজায় টাঁটিয়েছে, সেই সঙ্গে জ্বর। কোথা দিয়ে দোল কেটে গেল টেরও পেলুম না। দিদিমাকে অনুরোধ করলুম বাড়িতে যেন তারা চিঠি না লেখেন যে আমি আসবার সময় স্টেশনে পড়ে গিয়ে হাঁটু কেটে ফেলেছি। ছেড়ে উঠে বেড়াতে বেরিয়ে একদিন দেখি ভন্ডুল মামার বাড়িটা অনেক দূর গাঁথা হয়ে গেছে। কাঠ থামাল পর্যন্ত গাঁথা হয়েছে, কিন্তু কড়ি এখনো বসানো হয়নি। হঠাৎ এত খুশি হয়ে উঠলাম যে আছাড় খেয়ে হাঁটু কাটার কথা টের পেলে বাবা কি বলবেন, তখনকার মতো সে দুশ্চিন্তা মন থেকে মুছে গেল। উৎসাহে ও কৌতূহলে এক দৌড়ে ভন্ডুল মামার বাড়িতে গিয়ে হাজির। গাঁথুনি অনেকদিন বন্ধ আছে মনে হলো। গত বর্ষার পরে বোধহয় আর মিস্ত্রি আসেনি। ঘরের মেঝেতে খুব জঙ্গল গজিয়েছে। গাঁথুনির ফাঁকে ফাঁকে আম্বুল শাকের গাছ। বাড়ির উঠোনে বড় একটা সজনে গাছে প্রথম ফাল্গুনের ফুলের খই ফুটেছে। ঘুরে ঘুরে দেখলুম ভন্ডুল মামার বাড়িতে 3টি ঘর, একটা ছোট দালান, মাঝে একটা সিঁড়ির ঘর। 8-10 ধাপ সিঁড়ি কাঁথা হয়ে গেছে।
ওদিকের বড় ঘরটা বোধহয় ভন্ডুল মামার, মাঝের ঘরটাতে ছেলে মেয়েরা থাকবে। ভন্ডুল মামার বাপ আছে, কে জানে, তিনি বোধহয় থাকবেন সিঁড়ির এপাশের ঘরটাতে। রান্নাঘর কোথায় হবে? বোধহয় উঠোনের এক পাশে ওই সজনে গাছটার তলায়। ভন্ডুল মামা ছেলে মেয়ে নিয়ে যখন এখানে এসে বাস করবে, তখন এদের উঠোনে কি আর এমন জঙ্গল থাকবে? ছেলে মেয়েরা ছুটোছুটি দৌড়োদৌড়ি করে খেলবে। হয়তো বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেবে পূর্ণিমায় কি সংক্রান্তিতে। পুকুর পাড়ের জঙ্গলি চেহারা তখন একেবারে বদলে যাবে যে। আমার মামার বাড়ির এ পাড়াতে এক ঘর লোক বাড়বে। ও পাড়া থেকে খেলা করে ফেরবার পথে সন্ধে হয়ে গেলেও আর ভাবনা থাকবে না। ওদের বাড়িতে আলো জ্বলবে, ছেলে মেয়েরা কথা বলবে, কিসে আর তখন ভয়, দিব্যি চলে যাব। আরও বছর 2 কেটে গেল। 3rd ক্লাসে পড়ি। মামার বাড়ি একাই গেলুম, একাই এখন সব জায়গায় যাই। ভন্ডুল মামার বাড়ির ছাদ পেটানো হয়ে গিয়েছে, সিমেন্টের মেঝে, দালানের বাইরে রোয়াক হয়েছে কবে আমি দেখিনি তো। রোয়াকের ওপর কেমন টিনের ঢালু ছাদ, কেবল একটুখানি এখনো বাকি। দরজা জানলায় এখনো কপাট বসানো হয়নি। বাহ, ভন্ডুল মামার বাড়ি তাহলে হয়ে গেল। ভন্ডুল মামা নাকি আজকাল বড় সুদখোর হয়ে উঠেছেন। মাঝে মাঝে গায়ে আসেন, চড়া সুদে লোকজনকে টাকা ধার দেন আর বাড়ি দেখাশোনা করেন, আবার চলে যান। মাস কতক পরে আবার কাবুলিওয়ালার মতো চড়াও হয়ে সুদ আদায় করেন। গায়ের লোক তার নাম রেখেছে রত্ন দত্ত। তারপর এলো একটা সুদীর্ঘ ব্যবধান। ছেলেবেলার মতো মামার বাড়িতে আর তত যাইনে, গেলেও 1-8 দিন থাকি। সেই 1-8 দিনের মধ্যে পথে যেতে যেতে হয়তো দেখি জঙ্গলের মধ্যে ভন্ডুল মামার বাড়িটা তেমনি জনহীন পড়ে আছে। বন জঙ্গল চারিপাশে আরো গভীরতর। কেউ কোনোদিন ও বাড়িতে পা দিয়েছে বলে মনে হয় না। একটা ছন্ন ছাড়া, লক্ষ্মী ছাড়া চেহারা। শীতের সন্ধ্যায়, বর্ষার দিনে, চৈত্র বৈশাখের দুপুরে কতবার ও বাড়িটা দেখেছি। সেই একই মূর্তি। এমনি করে বছর কয়েক কেটে গেল। ক্রমে এন্ট্রান্স পাস দিয়ে কলকাতায় এসে কলেজে ঢুকলুম। সেবার 2nd ইয়ারে শেষ করে FA দেব। কি একটা দরকারে মামার বাড়ি গিয়েছি, বোধ করি মাঘ মাসের শেষ। দুপুরে পুবের ঘরে জানলার ধারে খাটে শুয়ে আছি, বোধহয় একখানা লজিকের বই পড়ছি। এমন সময় একজন কালো শীর্ণকায় প্রৌঢ় লোক ঘরে ঢুকলেন। বড় মামিমা বললেন, এই তোর ভন্ডুল মামা, পেন নাম কর। আমার সে ছেলেবেলাকার মনের অনেক পরিবর্তন হয়ে গিয়েছিল। বয়স হয়েছে, কলেজে পড়ি, নানা ধরনের লোকের সঙ্গে মিশেছি। সুরেন মারুচে ও বিপিন পালের বক্তৃতা শুনেছি, স্বদেশী মিটিংয়ে ভলেন্টিয়ারি করেছি। জীবনের দৃষ্টিভঙ্গিই গেছে বদলে। তখন মনের কোনো গভীর তলদেশে আরো 5টা পুরনো দিনের আদর্শের কৌতূহলের বস্তুর স্তূপের সঙ্গে ভন্ডুল মামা ও তার বাড়িও চাপা পড়ে গিয়েছে। তাই ঈষৎ অবজ্ঞা মিশ্রিত চোখে সামান্য একটু কৌতূহলের সঙ্গে চেয়ে দেখলুম মাত্র। ভন্ডুল মামার বয়স 50-এর ওপর হবে। টিকিতে একটা মাদুলি বাঁধা, গলায় কিসের মালা, কাঁচা পাকা এক মুখ দাঁড়ি। এই সেই ছেলেবেলাকার ভন্ডুল মামা। উদাসীন ভাবে প্রণামটা সেরে ফেললুম। ভন্ডুল মামা কিন্তু আমার সঙ্গে খুব আলাপ করলেন, একটু গায়ে পড়ি যেন। আমি কোন কলেজে পড়ি, কোন মেসে থাকি, কবে আমার পরীক্ষা ইত্যাদি নানা প্রশ্নে আমায় জ্বালাতন করে তুললেন।
আজকাল তিনি কলকাতায় চাকরি করেন, বাগবাজারে বাসা। তার বড় ছেলে এবার ম্যাট্রিক দিয়ে ফার্স্ট ইয়ারে পড়ছে। এসব খবরও দিলেন। আমি জিজ্ঞেস করলুম, আপনাদের এখনকার বাড়িতে ছেলে মেয়ে আনবেন না? ভন্ডুল মামা বললেন, আনবা, শিগগিরই আনবো বাবা। এখনো একটু বাকি আছে। একটা রান্নাঘর আর একটা কুয়ো করতে পারলেই সব এনে ফেলি। কলকাতায় বাস ভাড়া আর দুধের খরচ জোগাতেই, সেই জন্যই তো খেয়ে না খেয়ে দেশে বাড়িটা করলুম। তবে ওই একটুখানি যা বাকি আছে, তাছাড়া চিলে কোঠার ছাদটাও এখনো। এবারেই ভাবছি শ্রাবণ মাসের দিকে ওটাও শেষ করব। বলে কি এখনো বাকি? জ্ঞান হয়ে পর্যন্ত দেখে আসছি ভন্ডুল মামার বাড়ি উঠছে। এ তাজমহল নির্মাণের শেষ বেঁচে থেকে দেখে যেতে পারবো তো? ভন্ডুল মামা আপন মনেই বলে যেতে লাগলেন, সামান্য চাকরি, ছাপাশা মানুষ বাবা, কাঁচা বাচ্চা খাইয়ে যা থাকে তাতে তো বাড়ি হবে। এখন তো বাসায় বাসায় কাটছে, আর যদি চাকরি যায় তবে ছেলেপুলে নিয়ে কোথায় দাঁড়াবো? তাই ভেবে আর 14-15 বছর ধরে একটু একটু করে বাড়িটা তুলছে। তাই এইবার আর দেরি হবে না, আসতে বছর সব এনে ফেলবো। জায়গাটা বড্ড ভালোবাসি। ভন্ডুল মামা বললেন তো 14-15 বছর, কিন্তু আমার মনে হলো ভন্ডুল মামার বাড়ি উঠছে আজ থেকে নয়। জীবনের পেছন দিকে ফিরে চাইলে যত দূর দৃষ্টি চলে তত কাল ধরে, যেন অনাদিকাল অনাদি যুগ ধরে ভন্ডুল মামার বাড়ির ইট একখানির পর আর একখানি উঠছে। শিশু থেকে কবে বালক হয়েছিলুম, বালক থেকে কিশোর, কৈশোর কেটে গিয়ে এখন প্রথম যৌবনের উন্মেষ। আমার মনে এই অনাত্যন্ত মহাকাশ পেয়ে কত শত জন্ম মৃত্যু সৃষ্টি ও পরিবর্তনের ইতিহাসের মধ্যে দিয়ে ভন্ডুল মামার বাড়ি হয়েই চলেছে। ওর বুঝি আদিও নাই, অন্তও নাই। পরের বছর আবার ভন্ডুল মামার সঙ্গে কলকাতাতেই দেখা। আমি তখন 3rd ইয়ারে পড়ি। ভন্ডুল মামা বললেন, আসো একবার আমাদের বাসায়, তোমার মামি তোমায় দেখলে খুশি হবে। সামনের রবিবার তোমার নেমন্তন্ন রইল, অবশ্যই যাবে। গেলুম। ভন্ডুল মামার ছেলেদের সঙ্গে আলাপ হলো। ভন্ডুল মামা অনুযোগে সুরে বললেন, ওদের বলি যা একবার এই সময়। আষাঢ় মাসে দেশে গিয়ে উঠোনে খাসা বরবটি আর শিম লাগিয়ে এসেছি, মাটাও বেঁধে রেখে এসেছি। তা কেউ কি কথা শোনে? মামিমা ঝংকার দিয়ে বলে উঠলেন, যাবে সেখানে কেমন করে শুনি? কোনো ঘরে বাস করবার জো নেই, ছাদ ফুটো হয়ে জল পড়ে, জলের ব্যবস্থা নেই বাড়িতে, শুধু শিম আর বরবটির পাতা চিবিয়ে তো মানুষের, তাতে বাড়িহাট আলগা, পাঁচিল নেই। ভন্ডুল মামা মৃদু প্রতিবাদের সুরে ভয়ে ভয়ে যা বললেন তার মর্ম এই যে, মানুষ বাস না করলেই বাড়িতে বট অপস্তের গাছ হয়। ছাদ আটা হয়ে গেছে আজ অনেক দিন, কিন্তু কেউ বাস তো করে না, বাড়ি কাজেই খারাপ হয়ে থাকে। তবুও তিনি বছরে 2-3 বার যান বলে এখনো ঘরদোর টিকে আছে। ভাত কুড়ার কত খরচ, চৈত্র মাসের দিকে না হয় করে দেওয়া যাবে। আর তোমরা সবাই যদি যাও, পাঁচিল আষাঢ় মাসেই করে দেওয়া যাবে। বুঝলুম
পাতকুয়ো এখনো বাকি, ভন্ডুল মামার বাড়ি এখনো শেষ হয়নি, এখনো কিছু বাকি আছে। কিন্তু এতদিন ধরে ব্যাপারটা চলছে যে একদিক গড়ে উঠতে না উঠতে অন্যদিকে ধরেছে ভাঙন। এরপর মামার বাড়ি গিয়ে দু একবার দেখেছি ভন্ডুল মামা ২-৫ দিনের ছুটি নিয়ে বাড়িতে এসে আছেন। এটা সারাচ্ছেন, ওটাতে বেড়া বাঁধছেন, এ কাজটা খুঁড়ছেন, ও কাজটা কাটছেন। ছেলেরা আসতে চায় না কলকাতা ছেড়ে, নিজেকেই আসতে হয়, দেখাশোনা করতে হয় বলে একদিন সলজ্জ কৈফিয়ত দিলেন। পাজেল, হ্যাঁ তা পাজেল। সম্প্রতি একটু টানাটানি যাচ্ছে। সামনের বর্ষায় ঘরদোর বেজেছি সারা জীবন খেতে। ওই আমার বড় আদরের জায়গা। তোরা না থাকিস, আমি গিয়ে থাকি। আমি বললুম, ওখানে কেমন করে থাকেন? সারা গাঁয়ে তো মানুষ নেই, মামার বাড়ির পাড়া তো একেবারে জনশূন্য হয়ে গেছে। কি করি বলো বাবা, ওই বাড়িখানার ওপর বড় দম আমার যে। দেখো, চিরকাল পরের বাসায়, পরে বাড়িতে মানুষ হয়ে ঘরের কষ্ট বড় পেয়েছিল। তাই ঠিক করি বাড়ি একখান করবই। ছেলেবেলা থেকে ওই গায়ে কাটিয়েছি, ওখানটা ছাড়া আর কোথাও মন বসে না। চিরকাল ভাবতুম রিটায়ার করে ওখানে বাস করব। একটা আস্থানা তো চাই। এখন না হয় ছেলে পেলে নিয়ে বাসায় বাসায় ঘুরছি, কিন্তু এরপরে দাঁড়াবো কোথায়? তাই জলাহার করেও সারা জীবন কিছু কিছু সঞ্চয় করে বাড়ি খান করেছিল। তা ওরা তো কেউ এলো না, আমি নিজেই থাকি। না থাকলে বাড়িখানা তো থাকবে না। আর এককাল না এককালে ছেলেদেরও তো এসে বসতেই হবে বাড়িতে। কলকাতার বাসায় বাসায় তো চিরকাল কাটবে না। তারপর মামাদের মুখে ভন্ডুল মামার কথা আরো সব জানা গেল। ভন্ডুল মামা একা বিজন মনের মধ্যে নিজের বাড়িখানায় থাকেন। তার এখনো দৃঢ় বিশ্বাস তার ছেলেরা শেষ পর্যন্ত ওই বাড়িতেই গিয়ে বাস করবে। তিনি এখনো এ জায়গাটা ভাঙছেন, ওটা গড়ছেন, নিজের হাতে দা দিয়ে জঙ্গল সাফ করছেন। ছেলেদের সঙ্গে বনে না, ওই বাড়ির দরুনই মনান্তর। স্ত্রীও ছেলেদের দিকে। ছেলেরা বাপকে সাহায্য করে না। ভন্ডুল মামা গায়ে একখানা ছোট মুদির দোকান করেছিলেন। লোক নেই, তার কিনবে কে? যা ২-১ ঘর খদ্দের জুটেছিল ধার নিয়েই দোকান উঠিয়ে দিলে। এখন ভন্ডুল মামা একা ওগা বেরিয়ে কোনো চাষার বাড়ি থেকে ২ কাঠা চাল, কারোর বাড়ির ৫টা বেগুন, এই রকম করে চেয়ে চিনতে এনে বাড়িতে হাঁড়ি চড়িয়ে ২টো ফুটিয়ে খান। তারপর ধীরে ধীরে অনেক বছর কেটে গেল। আমি ক্রমে বিয়ে পাশ করে চাকরিতে ঢুকলুম। মামার বাড়ি আর যাইনে, কারণ সে গ্রাম আর যাবার যোগ্য নেই। মামার বাড়ির পাড়ায় গাঙ্গুলিরা, রায়রা, ভঁড়েরা সব একে একে মরে হেজে গেল। যারা অবশিষ্ট রইল তারা বিদেশে চাকরি করে। ম্যালেরিয়ার ভয়ে গ্রামের ত্রিসীমানা মারায় না। ও পাড়াতেও তাই। জীবন মজুমদারের প্রকাণ্ড দোতলা বাড়ির ছাদ ভেঙে ভূমিসাৎ হয়ে গিয়েছে। শুধু একদিকের দোতলা সমান দেওয়ালটা দাঁড়িয়ে আছে। যে পুজোর দালানে ছেলেবেলায় কত উৎসব দেখেছি, এখন সেখানে বড় বড় জগডুমুরের কাজ। দিনেই বোধহয় বাঘ লুকিয়ে থাকে। বিখ্যাত রায়দিঘি মজে গিয়েছে, দামে বোঝাই, জল দেখা যায় না। গরু বাছুর কচুরিপানার দামের ওপর দিয়ে হেঁটে দিব্যি পার হতে পারে। সন্ধ্যারাতের গ্রাম নিশুতি হয়ে যায়। ২-১ ঘর নিরুপায় গৃহস্থ, যারা নিতান্ত অর্থাভাবে এখনো পৈতৃক ভিটেতে
ম্যালেরিয়া জীর্ণ হাতে সন্ধ্যা দ্বীপ চালাচ্ছে। সন্ধ্যা উত্তীর্ণ হতে না হতেই তারা প্রদীপ নিভিয়ে শয্যাশ্রয় করে। তারপর সারা রাত ধরে শুধু প্রহরে প্রহরে শৃগালের রব ও নৈশ পাখির ডানা ঝটাপাটি। আমার মামারাও গ্রামের ঘরবাড়ি সেরে শহরে বাসা করেছেন। ছোট মামার ছেলের অন্নপ্রাশন উপলক্ষে সেখানে একবার গিয়েছি। ব্রাহ্মণ ভোজনের কিছু আগে একজন শীর্ণকায় বৃদ্ধ একটা পুঁটুলি হাতে বাড়িতে ঢুকলেন। এক পা ধুলো বলে একটা ময়লা সাদা কাপড় বসানো বাঁশের বাঁটের ছাতা। প্রথমটা চিনতে পারিনি, পরে বুঝলুম ভন্ডুল মামা। এত বুড়ো হয়ে পড়েছেন এর মধ্যে। শহরে এসে মামাদের নতুন সভ্য শৌখিন আলাপি বন্ধু বান্ধব জুটেছে। তাদের পোশাক পরিচ্ছদের ধরনে ও কথাবার্তার সুরে ভন্ডুল মামা কেমন ভয় খেয়ে সংকোচের সঙ্গে নিমন্ত্রিত ভদ্রলোকদের শতরঞ্চির এক কোণে বসলেন। তিনিও নিমন্ত্রিত হয়ে এসেছিলেন বটে, কিন্তু মামারা তখন শহুরে বন্ধুদের আদর অভ্যর্থনায় মহাব্যস্ত। তার আগমন কেউ বিশেষ লক্ষ্য করেছে এমন মনে হলো না। আমি গিয়ে ভন্ডুল মামার কাছে বসলুম। চারিধারে অচেনা মুখের মধ্যে আমায় দেখে ভন্ডুল মামা খুব খুশি হলেন। জিজ্ঞেস করলুম, আপনি কি কলকাতা থেকে আসছেন? ভন্ডুল মামা বললেন, না বাবা, আমি রিটায়ার করেছি, আর বছর 5 হবে। গায়ের বাড়িতেই আছে, ছেলেরা কেউ আসতে চায় না। অন্নপ্রাশন শেষ হয়ে গেল। ভন্ডুল মামা কিন্তু মামার বাড়ি থেকে আর নড়তে চান না। 4-5 দিন পরে কিছু চাল ডাল ও বাসি সন্দেশ রসগোল্লা নিয়ে দেশে রওনা হলেন। পায়ে দেখি কটক থেকে কিনে আনা বড় মামার সেই পুরনো চটি জুতো জোড়া। আমায় দেখিয়ে বললেন, নবীন কটক থেকে এনেছে, দেখে বড় শখ হলো। বয়স হয়েছে, কবে মরে যাব। বললুম, তা দাও নবীন। জুতো জোড়াটা পুরনো হলেও এখনো 2-3 মাস যাবে। বাড়িতে 1 জোড়া রয়েছে, আঙুলে বড় লাগে বলে খালি পাই। তিনি বাড়ির বার হয়ে গেলেন। আমি চেয়ে দেখলুম শীর্ণকায় ভন্ডুল মামা ভারী চাল ডালের মোটের ভারে একটু সামনের দিকে ঝুঁকে চটি জুতোর ফটাং ফটাং শব্দ করতে করতে স্টেশনের পথে চলেছেন। হঠাৎ আমার মনে তার উপরে আমার বাল্যের সেই রহস্যময় স্নেহ ও অনুকম্পার অনুভূতিটুকু কতকাল পরে আবার যেন ফিরে এলো। আমি চেঁচিয়ে বললুম, একটু দাঁড়ান মামা, আপনাকে তুলে দিয়ে আসি। ভন্ডুল মামার পুঁটলিটা নিজের হাতে নিলুম। টিকিট করে তাকে গাড়িতে তুলে দিলুম। ট্রেনে উঠবার সময় এক মুখ হেসে বললেন, যেও না হয় একদিন, বাড়িটা দেখে আমার খাসা করেছি। কেবল 5 এখনো যা বাকি। কে করে, আমার হাতে আজকাল তো আর কিছু নেই। এরা নিজেদের বাসার খরচ চালিয়েই উঠতে পারে না, সে ওদের জন্য তো সব। দেখি, চেষ্টায় আছে, সামনের বছরে যদি। ভন্ডুল মামার সঙ্গে আর আমার দেখা হয়নি, কিন্তু এর মাস কত পরে তার বড় ছেলে হরিসাধনের সঙ্গে কলকাতায় দেখা হয়েছিল। ম্যাকমিলান কোম্পানির বাড়িতে চাকরি করে, জিনের কোট গায়ে,
হাতে বইয়ের আকারের খাবারের কৌটা, মুখে এক গাল পান, বউ বাজারের ফুটপাত দিয়ে বেলা 10টার সময় আপিসে যাচ্ছে। আমি ভণ্ডুল মামার কথা তুললুম। হরিসাধন বললে, বাবা দেশের বাড়িতেই আছেন, আমরা বলি আমাদের সংসারে এসে থাকুন, তাতে রাজি নয়। বুদ্ধি শুদ্ধি তো কিছু ছিল না বাবার, নেইও। সারা জীবনে যা রোজগার করেছেন ওই জঙ্গলের মধ্যে এক বাড়ি করতে গিয়েই সব নষ্ট করেছেন। নইলে আজ 1000-4-5 টাকা হাতে জমতো, ও গায়ে যাবেই বা কে? রামও যেমন জঙ্গল তেমনি ম্যালেরিয়া, তাছাড়া লোকজন নেই, অসুখ হলে একটা ডাক্তার নেই। 4-5 হাজার টাকা খরচ হয়ে গেছে বাড়ির পেছনে। বেচতে গেলে এখন ইট কাঠের দরও বিক্রি হবে ভেবেছেন? কে নিতে যাবে? পাগল আপনি। আমি বললুম, কথাটা ঠিক বটে, কিন্তু ভেবে দেখো, তোমার বাবা যখন বাড়িটা প্রথম আরম্ভ করেছিলেন তখন চাঞ্চল্যমান গ্রাম। বাড়িটা তৈরি করতে করতে এত দেরি হয়ে গেল যে ইতিমধ্যে গা হয়ে গেল শ্মশান। লোকজন উঠে অন্যত্র চলে গেল। সেই সময় তোমাদের বাড়ির গাঁথুনিও শেষ হলো। কার দোষ দেবে? তারপরে ভণ্ডুল মামার আর কোনো সংবাদ রাখিনি অনেক কাল। বছর 3 আগে একবার মেজ মামা চেঞ্জে গিয়েছিলেন দেওঘরে। পুজোর ছুটিতে আমিও সেখানে যাই। তার মুখেই শুনলুম ভণ্ডুল মামা সেই শ্রাবণেই মারা গিয়েছেন। অসুখ বিসুখ হয়ে কদিন ঘরের মধ্যেই ছিলেন, কেউ বিশেষ দেখাশুনো করেনি। আর আছেই বা কে গায়ে যে দেখবে? এ অবস্থায় ঘরের মধ্যে মরে পড়েছিলেন। 2-3 দিন পরে সবাই টের পায়। তখন ছেলেদের টেলিগ্রাম করা হলো। ভণ্ডুল মামার এখানেই শেষ। এরপর আমি আর কখনো মামার বাড়ির গ্রামে যাইনি, হয়তো আর কোনোদিন যাবও না। বাড়িটাও আর দেখিনি, কিন্তু জ্ঞান হয়ে পর্যন্ত যে বাড়িটা গাঁথা হতে দেখেছি সেটা আমার মনের মধ্যে একটা অদ্ভুত স্থান অধিকার করে আছে। আমার কল্পনায় দেশের মামার বাড়ির গ্রামের এক গলা বনের মধ্যে শীতের দিনের সন্ধ্যায় ভণ্ডুল মামার বাড়িটা একটা কায়াহীন, অর্থহীন, উদ্দেশ্যহীন রূপ নিয়ে মাঝে মাঝে দাঁড়িয়ে থাকে। সেই কাজ গজানো উঠোনটাতে ঠোকবার পথ বনে ঢাকা, দরজা জানলার কপাট নেই। থামে থামে কাঠ থামাল পর্যন্ত গাঁথা হয়েছে। আমার জীবনের সঙ্গে ভণ্ডুল মামার বাড়িটার এমন যোগ কি করে ঘটল সেটা আজ ভেবে আশ্চর্য হয়ে যাই। আমার গল্পের আসল কথাই তাই। অমন একটা সাধারণ জিনিস কেন আমার মন জুড়ে বসে রইল, অথচ কত বড় বড় ঘটনা তো বেমালুম মন থেকে মুছেই গিয়েছে। বিশেষ করে এই সব শীতের সন্ধ্যাতেই মনে পড়ে। এই জন্যে যে 5 বছর বয়সে এই শীতের সন্ধ্যাবেলাতেই বাড়িটা প্রথম দেখি। অবিনাশবাবুর ছাত্রটা মুড়ি নিয়ে এলো। আপনারা এতক্ষণ শুনছিলেন ভণ্ডুল মামার বাড়ি। গল্পে কথকের ভূমিকায় ছিল দেবাশিস, অবিনাশবাবুর ভূমিকায় ছিল হিমাদ্রি, অবিনাশবাবুর দিদিমা হয়েছিলাম আমি সময়িতা, এবং বড় মামিমার চরিত্রে ছিল অয়শ্রী। ভণ্ডুল মামার ভূমিকায় ছিল শ্রয়ন, এবং ভণ্ডুল মামার স্ত্রী ও ছেলে হয়েছিল যথাক্রমে ত্রিপর্ণা ও প্রদীপ্ত। ভণ্ডুল মামার বাড়ি গল্পটি রচনা করেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই প্রখ্যাত কথা সাহিত্যিক আমাদের অসংখ্য উপন্যাস, ছোট গল্প, ভ্রমণ সাহিত্য উপহার দিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য পথের পাঁচালী, অপরাজিত, চাঁদের পাহাড়, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, অশনি সংকেত ইত্যাদি। তার রচনা নিয়ে বিভিন্ন চলচ্চিত্র নির্মিত হয়েছে। সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী তাদের মধ্যে অন্যতম।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 সালের 12ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু হয় 1950 সালের 1 নভেম্বর। তাই এই সেপ্টেম্বর মাস অর্থাৎ তার জন্মমাস উপলক্ষে ছিল আমাদের এই বিশেষ নিবেদন ভুন্ডুল মামার বাড়ি। আশা করব আমাদের আজকের নিবেদন আপনাদের ভালো লেগেছে। আজকের সমগ্র কাহিনীর মূল ভাবনা, এডিটিং এবং বাস্তবায়নের নেপথ্যে ছিল হিমাদ্রি। এই গল্পটির আবহ সঙ্গীত পরিবেশনা করেছে অরিত্র, সূর্য এবং রণজয়। এছাড়াও আজকের এই পরিবেশনায় আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছে অনন্যা। আজকের পরিবেশনা আমরা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই সাক্ষাৎ হবে একটি নতুন গল্প নিয়ে। আপনাদের সকলকে জানাই শারদোৎসবের শুভেচ্ছা আর অভিনন্দন। ধন্যবাদ।